৩০০ বছর পুরনো এক মহল থেকে একটা লকেট ৪ বন্ধু যখন নিয়ে চলে আসে, তারপর থেকে তাদের সাথে এমন কিছু ঘটনা ঘটতে শুরু করে আর ৪ বন্ধুই অনেক ভয়ঙ্কর ভাবে মারা যায়। তো আর বেশি কথা না বাড়িয়ে একটা ভয়ঙ্কর হরর মুভি ডিমন্টি কলোনি মুভি থেকে ঘুরে আসা যাক। তো প্রথমে আমাদেরকে ৪ জনকে দেখানো হয় আর এরা ৪ জন একদম ভালো বন্ধু। তো এর নাম হলো শ্রী। তো শ্রী পেশায় কাজ কাম করে না, তার একটা বড়লোক গার্লফ্রেন্ড আছে, তার কাছ থেকে মাঝে মাঝে খরচ চালায়। আর এর নাম হলো ভিমাল। তো ভিমাল হলো পেশায় একজন সাইবার ক্যাফেতে ফটো এডিটিং এর কাজ করে। আর এর নাম হলো রাঘব। তো রাঘব হলো একজন রাইটার যে কিনা মুভি স্টোরি বিষয় লেখে। তো তারা একটা বারে মজা করার পরে বাড়ি ফেরার পথে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে যায়। তো তারা একটা বাস স্টপে দাঁড়ায়। তো ভিমাল বলে আজকে শরবত খেয়ে তেমন কিছু হয়নি, এরকম বৃষ্টিতে চল আমরা কোথা থেকে ঘুরে আসি। তখন রাঘব বলে যে আমি একটা জায়গা চিনি, সেটা হলো ৩০০ বছর পুরনো একটা বাড়ি, ওইটা এখান থেকে বেশি দূরেও না, আর ওইখানে গেলে আমাদের একটা হরর অ্যাডভেঞ্চার করা হয়ে যাবে। তো এই কথা শুনে সাজিদ বলে আমি যাব না, কারণ সকালে আমাকে পুরোহিতের কাছে যেতে হবে ভাগ্য পরীক্ষা করতে। আসলে সাজিদ এই ভুট্টুতে অনেক ভয় পায়। তখন তারা ৩ বন্ধু মিলে সাজিদকে জোর করেই তাদের হুন্ডাতে করে নিয়ে চলে যায় ওই ভয়ঙ্কর বাড়িতে। তো তারা বাড়িতে তো চলে আসে। তো তারা দেখতে পায় এই বাড়িটা অনেকটাই তাদের ধারণার থেকেও বেশি ভয়ঙ্কর হয়ে রয়েছে। তো এই বাড়িতে তো এসে সাজিদ ভয় পেতে শুরু করে। তখন বিমল সাজিদকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয় আর তারা ৩ বন্ধু ওখান থেকে সরে যায়। আসলে বিমল সাজিদকে আরো বেশি ভয় দেখানোর জন্য এই কাজটা করেছে। তো সাজিদ তো এমনিতেই ভিতুরাম, আর তার ভিতরে এরকম একটা পরিত্যক্ত বাড়িতে তার সাথে এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটানো হচ্ছে, যার কারণে সাজিদ কিন্তু আরো বেশি ভয় পেয়ে যায়। তো শ্রী, ভিমল আর রাঘব বাড়ির আগে ঘুরে দেখতেছিল। তখন শ্রী অনুভব করতে পারে যে তার পিছনে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে। তখন শ্রী পিছন ফিরে দেখতে সে কাউকেই দেখতে পায় না। আর এইদিকে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আর বজ্রপাত হচ্ছে, পরিবেশটা যেন আরো ভয়ঙ্কর হয়ে গেছে। আর এইদিকে সাজিদ ভয় পেয়ে পেয়ে তার ৩ বন্ধুকে খুঁজে বেড়াচ্ছে। তখন তার ৩ বন্ধুর ভিতরে থাকা ভিমল সাজিদকে আরো বেশি ভয় দেখানোর জন্য ভয়ঙ্কর আওয়াজ করতে শুরু করে। আর এইদিকে রাঘব অনুভব করতে পারে যে তার পিছনে কেউ রয়েছে। সে পিছন ফিরে দেখতে সে কাউকেই দেখতে পায় না, কিন্তু সে স্পষ্টভাবে অনুভব করেছে যে এই চেয়ারে কেউ বসেছিল। শ্রী তখন ভিমলকে বলে সাজিদকে আর বেশি ভয় দেখানো যাবে না, ও এমনিতে ভিতুরাম, বেশি ভয় পেলে আবার হার্ট অ্যাটাক করে মরেই যাবে। তখন শ্রী আর ভিমল সাজিদকে খুঁজতে চলে যায় এবং তারা খুঁজেও পেয়ে যায়। তখন এখানে রাঘব চলে আসে আর রাঘব এসে বলে এই বাড়িতে আর বেশিক্ষণ থাকা যাবে না। তারপর তারা বাড়ি ফিরে আসে। তো তারপরের দিন সকালবেলায় সাজিদের সাথে ৩ বন্ধু চলে যায় জ্যোতিষীর কাছে। তো শ্রী যখন তার হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে জ্যোতিষীর কাছে ভাগ্য পরীক্ষা করে, তখন জ্যোতিষী তার গার্লফ্রেন্ডের নাম এবং তার বাবা মার সবার নামই বলে দেয় এবং শ্রীকে বলে যে ভবিষ্যতে তোমাকে ভিক্ষা করে খেতে হবে। তো জ্যোতিষী তো রাঘব, শ্রী, ভিমলের ভাগ্য পরীক্ষা করে সবার ভাগ্য একদম খারাপ বলে। তখন এখানে সাজিদ ভাগ্য পরীক্ষা করতে চায় না। তখন তারা জোর করে সাজিদের ফিঙ্গারপ্রিন্ট জ্যোতিষীকে দিয়ে দেয় আর ওইখান থেকে তারা চলে যায়। তো সাজিদের ভাগ্যেতে কি আছে এইটা আর তারা শোনে না। তারা ভেবে নেয় যে হয়তো সাজিদেরও ভাগ্য আমাদের মতনই খারাপ। তখন তারা বাড়ি ফিরে যেতে শুরু করে। তখন জ্যোতিষী শ্রীকে ফোন দিয়ে তার সাথে দেখা করতে বলে। তো এখানে শ্রী তার কথা শুনতে পাচ্ছিল না ট্রাফিকের কারণে। তো শ্রী যখন জ্যোতিষীর বাড়ি যায়, সে দেখতে পায় যে তার বাড়িতে পুলিশের গাড়ি রয়েছে আর অনেক মানুষ ভিড় জমিয়ে রয়েছে। তখন শ্রী দেখতে পায় যে জ্যোতিষী ফাঁসি দিয়ে মারা গেছে। তো জ্যোতিষীর এই কাজটা কিন্তু শ্রী একদমই বুঝতে পারে না যে তাকে ডাকলো, কিন্তু সে এখন ফাঁসিতে ঝুলতেছে কেন। রাতের বেলায় রাঘব ওই ভূতের বাড়ির বিষয়ে ইন্টারনেটে সার্চ করে আর সে জানতে পারে ৩০০ বছর আগে ওই ভূতের বাড়ি জন ডিমন্টি নামক এক ইংরেজ লোকের ওই বাড়িটা ছিল। ডিমন্টির বইয়ের কাছে একটা লকেট ছিল, যে লকেটে ডিমন্টি এবং ডিমন্টির স্ত্রীর ছবি আঁকানো ছিল। তো ডিমন্টির ৩ সন্তান ছিল, উচ্চশিক্ষার জন্য বিদেশে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় এবং জন ডিমন্টি বাইরে চলে যায় কাজের জন্য। দুর্ঘটনায় ডিমন্টির ৩ সন্তানই মারা যায়। তো এই খবর ডিমন্টির স্ত্রী যখন শুনতে পায়, সে অনেক অসুস্থ হয়ে যায়। তো ডিমন্টি আবার বাড়ি ফিরে আসে। সে বাড়ি ফিরে এসে সে জানতে পারে তার স্ত্রী গর্ভবতী। তখন ডাক্তার দেখানো হয়। তো ডাক্তার ডিমন্টিকে বলে আপনার স্ত্রীকে অনেক খারাপ ভাবে রেপ করা হয়েছে আর তাকে ইমার্জেন্সি অপারেশন করতে হবে, না হলে তার অনেক বড় বিপদ হয়ে যাবে, আর তাকে ভালো ডাক্তার দিয়ে অপারেশন করাতে হবে খুবই তাড়াতাড়ি। তখন ডিমন্টি বলে যে আমার বইয়ের বিষয়ে যা যা হয়েছে এই বাড়ি থেকে যেন বাইরে না যায় কোনো কথাবার্তা। তো এইদিকে ডিমন্টি অনেক ভেঙে পড়ে, কারণ তার বইয়ের জন্য এত এত সিকিউরিটি গার্ড রাখা হয়েছে বাড়িতে, তাও এই দুর্ঘটনা কিভাবে ঘটলো। তখন ডিমন্টি আন্দাজ
আন্দাজ করে এই ঘটনা তো বাইরের মানুষ কিছুতেই করতে পারবে না, আমার বাড়িতে যারা কাজ করে তাদের ভিতরের কেউ না কেউ এই ঘটনাটা ঘটিয়েছে। এই কথা ভেবে সে রেগে গিয়ে একে একে বাড়ির ডাক্তার থেকে শুরু করে বাড়ির যে সব কাজের লোকগুলো রয়েছে একে একে সবাইকেই নির্মমভাবে মারতে শুরু করে। আর এক পর্যায়ে জন ডিমন্টি একটা তেলের ব্যারেলে গুলি মেরে আগুন ধরিয়ে দেয় এবং তারা দুইজনই আগুনে পুড়ে মারা যায়, সাথে সাথে তাদের বাড়িটাও একদম পুড়ে যায়। তো রাঘব বলে এই ঘটনা ঘটে গেছে 300 বছর আগে, কিন্তু এখনো ওই ভুতুরে বাড়িতে জন ডিমন্টির আত্মা ঘুরে বেড়ায়, আর ওই ভুতুরে বাড়িতে যারা থাকতে গিয়েছে তাদের কারোরই লাশও খুঁজে পাওয়া যায়নি। তখন বিমল বলে আরে এসব ভুয়া কথা, কারণ আমরা তো কালকে ওই বাড়ি থেকে আসলাম, আমাদের তো কিছুই হলো না। রাঘব বলে হতে পারে এটা ভুয়া কথা। তো রাঘব বলে আমি ওই ভুতুরে বাড়িতে গেছিলাম অন্য একটা উদ্দেশ্যে, ওই যে ডিমন্টির বইয়ের যে একটা লকেট ছিল ওই লকেটটাও অনেক দামি। আমি একটা বয়স্ক চাচার সাথে ওই ডিমন্টির বাড়ির বিষয়ে কথা বলেছি, তো ওই বয়স্ক চাচাটা বলেছে দুটো চোর ওই ভুতুরে বাড়ি থেকে ওই লকেটটা চুরি করে নিয়ে গেছিল, কিন্তু তাদের ভয়ঙ্কর লাশ পাওয়া গেছে, কিন্তু ওই লকেটটা খুঁজে পাওয়া যায়নি। মানুষরা ভেবেছিল যে ওই লকেটটা চোর দুটো বিক্রি করে দিয়েছে, কিন্তু ওই লকেটে একটা ভুতুরে জাদু রয়েছে, ওই লকেটটা একা একাই ওই ভুতুরে বাড়িতে ফিরে যেতে পারে। তখন শ্রী বলে আরে লকেট তো দূরে থাক, ওই বাড়িতে ভাঙাচোরা জিনিস ছাড়া কিছুই ছিল না। তখন রাঘব বলে ওই বাড়িতে ছিল আর ওই লকেটটা আমি নিয়ে এসেছি। তখন রাঘব ব্যাগের ভিতর থেকে ওই জন ডিমন্টির লকেটটা বের করে, আর তখন সবাইকে বলে এই স্টোনের দাম 100 কোটি টাকারও বেশি, এইটা অনেক পুরনো স্টোন, এই স্টোন এখন পাওয়াই যায় না, আমরা যদি এই সম্পূর্ণ লকেটটা বিক্রি করতে যাই তাহলে আমরা ধরা পড়ে যাব। এই লকেটের কিছু অংশ বিভিন্ন জায়গায় বিক্রি করতে হবে, তাহলে আমাদেরকে কেউ ধরতেও পারবে না। তারা যখন কথা বলতেছিল তখনই তাদের দরজায় কেউ ঠকঠকায় আর তারা লকেটের ব্যাগটাকে লুকিয়ে দেয়। আর শ্রী যখন দরজাটা খোলে শ্রী দেখতে পায় এখানে ডেলিভারি ম্যান খাবার নিয়ে এসেছে, আসলে খাবারটা অর্ডার করেছে বিমল। শ্রী ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দেয় এবং ডেলিভারি ম্যান শ্রীকে 50 টাকা ফেরত দেয়। তখন শ্রী বিমলকে বলে আমার কাছে 700 টাকা ছিল আর তুই 650 টাকা দামের খাবার অর্ডার করেছিস, আর মাত্র আমার পকেটেই 50 টাকায় বাকি রয়েছে। তো বাইরের পরিবেশটা ঝড়ময় হয়ে যায়। তখন পুলিশরা সবাইকে মাইকিং করে বলে দেয় যে ঝড় আসতে চলেছে, কেউ যেন সমুদ্রের কিনারায় না থাকে। তো মাইকিং তো শ্রীরাও শুনতে পায়। তো শ্রীরা তখন ঘরের দরজা জানালা সবকিছুই বন্ধ করে দেয়। তো বিমল বলে বাইরে তো ঝড় আসার সম্ভাবনা রয়েছে, যার কারণে আমরা বাইরে যেতে পারবো না, এর থেকে ভালো আমরা বাড়িতে বসে বসে ভূতের মুভি দেখি। তো রাঘবের ল্যাপটপের ব্যাটারি চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে সে একটা জাপানিজ হরর মুভির সিডি এনে ডিভিডিতে লাগিয়ে দেয়। তো মুভিটা লোড হতেছিল, তখন তারা কথাবার্তা বলতেছিল। তো মুভিটা লোড হওয়ার পরেই তারা অনেক ভয় পেয়ে যায়, কারণ টিভিতে কোনো জাপানিজ হরর মুভি দেখতে পায় না, তাদেরকেই দেখতে পায়। তো এটা দেখে তো তারা অনেক ভয় পেয়ে যায়। তখন তারা চ্যানেল পাল্টাতে যায়, কিন্তু প্রতিটা চ্যানেলেই তাদেরকেই তারা দেখতে পাইতেছিল। তখন ভয় পেয়ে শ্রী যখন রিমোটের মাধ্যমে টিভি অফ করতে যায় তখন টিভি আর অফ হয় না। তারপরে তারা শুনতে পায় একটু আগের অতীতে তারা যেসব কথাবার্তা বলেছে ওই সব কথাবার্তায় আবার ওই সব মুভমেন্টই তারা নিজেদেরকেই দেখতে পাইতেছে টিভির মাধ্যমে, কিন্তু তাদের ঘরে তো কোনো সিসিটিভি ক্যামেরাই নাই যে ওইটা কোনো গ্লিচের কারণে তাদের টিভিতে শো করবে। তখন ভিমাল গিয়ে টিভির লাইন অফ করে দেয়, কিন্তু তারপরেও টিভি অন হয়ে থাকে আর বাহিরে এক ভয়ঙ্কর নীরবতার সাথে বৃষ্টি নেমেছে। তখনই তারা দেখতে পায় যে টিভির ভিতরে অটোমেটিকলি গ্লিচ করতেছে। আর তখন তারা টিভিতে দেখতে পায় ভিমাল ওয়াশরুমে গিয়ে সে যখন ফ্রেশ হয়, সে যখন আয়নার দিকে তাকায় সে দেখতে পায় যে তার চোখগুলো ভয়ঙ্কর হয়ে গেছে। তখন ভিমলকে অদৃশ্য শক্তি টেনে ধরে। আর এইদিকে রাঘব আর শ্রী মুভি দেখতেছে যে ডিভিডিটা তারা লাগিয়েছে টিভিতে। আর ওয়াশরুমের ভিতরে থাকা ভিমল সে তো ভয় মাখা চোখে সে যখন দরজার দিকে তাকায় সে দেখতে পায় যে দরজার লকই নাই, অদৃশ্য হয়ে গেছে। তখন ভিমল অনাবরত দরজায় ধাক্কা দিতে শুরু করে আর ধাক্কা দেওয়ার শব্দ শ্রী শুনতে পায়। তখন আবার ভিমল দেখতে পায় যে ওয়াশরুমের আয়নাটা অদ্ভুতভাবে ঘুরতেছে। তখনই ভিমলকে অদৃশ্য শক্তি একদম আয়নাতে গিয়ে ধাক্কা মারায় মাথা দিয়ে, আর ভিমলকে অদৃশ্য শক্তি একদম টেনে কারেন্টের লাইনে গিয়ে শর্ট খাওয়াতে শুরু করে। আর বাহিরে শ্রী এসেছে দরজা ধাক্কানোর শব্দ শুনে। তো তখন এইখানে ওয়াশরুমের ভিতর থেকে ভিমলের কণ্ঠে শ্রীকে বলে যে তুই যা আমি আসছি। তো এই কণ্ঠ শুনে তো ভিমল একদম ভয় পেয়ে যায়, কারণ এই কণ্ঠটা তার না, একটা ভূতের ছিল। ভিমলের কথা শুনে তো শ্রী ওইখান থেকে চলে আসে, আর তখনই ভিমলকে ওই আত্মাটা বেসিনের উপরে ফেলে দেয়। আর এইদিকে বাহিরে রাঘব আর শ্রী হরর মুভি দেখতেছে। তখনই কারেন্ট চলে যায়। তো রাঘব মোমবাতি জ্বালিয়ে যখন সে আসতেছিল তখনই আমরা দেখতে পাই যে রাঘবের চোখ ভয়ঙ্কর হয়ে গেছে। আর এইদিকে শ্রী ছাদ থেকে পানি পড়তেছে
আসতেছে, সে কারণে সে একটা বাতিতে ওই পানির ফোঁটাগুলো ধরতেছে। সে যখন পিছন ফিরে তাকায়, শ্রী দেখতে পায় যে রাঘব মোমবাতি হাতে নিয়ে অদ্ভুত রকম ভয়ঙ্কর কথা বলতেছে। আর রাঘব শ্রীর দিকে তাকাতেই রাঘবের ভয়ঙ্কর চেহারা দেখে শ্রী অনেক ভয় পেয়ে যায়। আর তখন রাঘব ঘুমিয়ে থাকা সাজিদের দিকে যখন মোমবাতি নিয়ে যেতে থাকে, তখন শ্রী বুঝে যায় যে রাঘব এখন সাজিদকে মোমবাতির আগুন দিয়ে পুড়িয়ে দিবে। শ্রী এসে রাঘবকে ধাক্কা মেরে ফেলে দেয়। আবারও রাঘব ভয়ঙ্কর ভাবে উঠে গিয়ে মোমবাতি হাতে নিয়ে ভয়ঙ্কর কথা বলতে শুরু করে। তখন শ্রী ফু দিয়ে মোমবাতি নিভিয়ে দেয়, আর তখনই রাঘবের শরীরে আগুন লেগে যায়। শ্রী তখন অনেক চেষ্টা করে রাঘবের শরীর থেকে আগুন নিভিয়ে ফেলার জন্য, কিন্তু তখনই আগুন আরো বেশি ধরে যাওয়ার কারণে শ্রী তখন ঝলসানোতে দরজা ভেঙে ওয়াশরুমের ভিতরে ঢুকে যায়। আর ওয়াশরুমের ভিতরে এসে দেখে যে ওয়াশরুমে রক্তাক্ত হয়ে রয়েছে, আর সে দেখতে পায় যে এইখানে ভিমালের লাশ। এইসব দেখে তো শ্রী অনেক ভয় পেয়ে যায়। আর শ্রী গিয়ে ঘরের দরজা খুলতে যায়, কিন্তু দরজা লক থাকে। আর এইদিকে সাজিদকে ডাকে, কিন্তু সাজিদ এখনো ঘুমিয়ে রয়েছে। আর শ্রী দরজা অনেক টানাটানি করার পরে দরজা খুলে যায়, কিন্তু অনেক আলোর রশ্মি দেখতে পায়। আর তখনই টিভিতে গ্লিচ করতে শুরু করে। আসলে তারা এইসব দৃশ্য টিভির ভিতরে দেখতেছিল। তো তারা তো তিনজন এই দৃশ্য দেখে অনেক ভয় পেয়ে যায়। তো শ্রী তখন রিমোট দিয়ে টিভি অফ করতে যায়, কিন্তু আবারও অটোমেটিকলি টিভি অন হয়ে যায়। ভিমাল যখন ঘরের লাইট অন করতে যায়, তো লাইট অন করার সাথে সাথে তাদের ঘরের লাইটটা ব্লাস্ট হয়ে যায়। তখন শ্রী ইলেকট্রিক রিপেয়ারিং সেন্টারে ফোন দেয় আর তাকে আসতে বলে, কিন্তু বাইরে বৃষ্টি হওয়ার কারণে ওই লোকটা একটু আসতে মানা করে। তখন শ্রী বলে যে আমি আপনাকে অনেক টাকা দেবো, তাড়াতাড়ি এখানে এসে লাইটটা ঠিক করে দিয়ে যান। তখন ইলেকট্রিক ম্যান তাদের বাড়ির ঠিকানা লিখে ফেলে। আর এইদিকে শ্রী দরজা খুলতে যখন যায়, সে যখন দরজাতে হাত দেয়, তখনই অনেক বিকট শব্দ হতে শুরু করে। আর এক পর্যায়ে শ্রীর কান দিয়ে রক্ত বেরোতে শুরু করে এই তীব্র আওয়াজের জন্য, কিন্তু সে দরজা খুলতে পারে না। তো শ্রী কিছুক্ষণ সময় সে তার কানেই শুনতে পায় না, তার কান দিয়ে অনেক রক্ত বেরোতে শুরু করে। তো কিছুক্ষণ পরে শ্রী ওই ইলেকট্রিক ম্যানকে ফোন দিয়ে বলে আমাদের বাড়িতে একটু তাড়াতাড়ি আসেন। তখন ইলেকট্রিক ম্যান শ্রীকে বলে আরে ভাই তুমি নেশা করেছো নাকি? একটু আগে তো তোমার বাড়ি থেকে আমি ঘুরে আসলাম আর লাইট ঠিক করে দিয়ে আসলাম, আর তুমি আমাকে একটা 50 টাকার নোট দিলে। তখন শ্রী তার পকেট চেক করে, কিন্তু তার পকেটে 50 টাকার নোট পায় না। কিন্তু তার পকেটে তো 50 টাকার নোট থাকার কথা, ওই যে ডেলিভারি ম্যান তাকে 50 টাকা এক্সচেঞ্জ করে দিয়েছিল, ওই 50 টাকা এখন গায়েব হয়ে গেছে। তো তারা তিনজন তো অনেক ভয় পেয়ে যায়। তখন ভিমল বলে দরজা খুলতেছে না, লাইট জ্বলতেছে না, টিভি অটোমেটিকলি চলতেছে, এইসব কি হইতেছে ভূতের জিনিস। তখন শ্রী বলে আজকে জ্যোতিষীর বাড়ি থেকে ফেরার পথে জ্যোতিষী আমাকে ফোন দিয়েছিল, আর সে অনেক ভয় পেয়েছিল, আর সে আমাকে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু আমি ট্রাফিকের আওয়াজের কারণে শুনতে পাইনি। কিন্তু আমি এই কথাটা স্পষ্ট শুনতে পেয়েছি যে আমরা বিপদে রয়েছি। আমি যখন সম্পূর্ণ কথা শোনার জন্য জ্যোতিষীর বাড়ি ফিরে যাই, তখন দেখতে পাই যে জ্যোতিষী ফাঁসিতে ঝুলতেছে। তখন সে তার কল রেকর্ডিং বের করে আর ওই জ্যোতিষীর কথা শুনতে শুরু করে। তো জ্যোতিষী তাদেরকে বলতেছিল তোমাদের সাথে যে সাজিদ আছে ও মারা গেছে, সাজিদের রূপ ধরে অন্য কেউ রয়েছে, আর তোমাদের জীবন বিপদে রয়েছে। এই কথা শুনে তো তারা তিনজন অনেক ভয় পেয়ে যায়। মানে কি সাজিদ মারা গেছে, কিন্তু তাদের সাথে এই ঘরে কে রয়েছে? আর এইদিকে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, পরিবেশটাকে যেন আরো ভয়ঙ্কর করে তুলেছে। তো তারা তিন বন্ধু এক জায়গায় গুটিসুটি হয়ে বসে পড়ে আর ভয় মাখা চোখে সাজিদের দিকে তাকাচ্ছিল। তো শ্রী তখন বলে সকাল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব, আর কেউ ঘুমও যাবে না, আর কেউ কারোর থেকে দূরে পর্যন্ত যাবে না। তারা তিনজন মিলে ওয়াশরুমে আসে, কারণ ওয়াশরুমে যে ভিডিওটা তারা দেখেছে ওইটা দেখার পরে তাদের একা আসার সাহস আর হচ্ছে না। তখন রাঘব বলে আমার কাছে একটা উপায় আছে, হয়তো ওই উপায়ের মাধ্যমে আমরা বেঁচে যেতে পারি। তো তখন রাঘব একটা ওইজা বোর্ড নিয়ে আসে আর শ্রীকে বলে এই বোর্ডের মাধ্যমে আমরা ভূতেদের সাথে কথা বলতে পারবো, তারা খারাপ ভূত নাকি ভালো ভূত, তারা আমাদেরকে মারতে চায় নাকি বাঁচাতে চায়। রাঘব বলে এই ঘরে যদি কোনো ভূত থাকে তাহলে এই মোমবাতি একা একাই জ্বলে যাবে, আর ওই ভূত আমাদের কথার উত্তর দিতে পারবে এই ইয়েস আর নো, এখানে যদি কয়েন যায় তাহলে আমরা বুঝতে পারবো। আর রাঘব সবাইকে বলে দেয় যে যাই হয়ে যাক না কেন আমি যতক্ষণ না বলবো কেউ কারো হাত ছাড়বে না। তখনই ওই মোমবাতি জ্বলে উঠে, মানে এই ঘরে ভূত রয়েছে, আর তারা তিনজনই অনেক ভয় পেয়ে যায়। রাঘব তখন জিজ্ঞেস করে যে তুমি ভালো ভূত নাকি খারাপ ভূত? তখন ওই বোর্ডে থাকা কয়েন চলে যায় সূর্যের দিকে, যদি চাঁদের দিকে যেত তাহলে ওই ভূতটা খারাপ ভূত, মানে এই ভূতটা ভালো, যেহেতু এটা সূর্যের দিকে গেছে। তখন রাঘব জিজ্ঞেস করে যে তুমি বাদে এই ঘরে কি আরো কোনো ভূত আছে? তখন কয়েনটা যায় ইয়েস এর দিকে, মানে এই ঘরে একটা ভূত নাই, অনেকগুলো ভূত আছে। তখন রাঘব বলে যে তুমি ভালো ভূত, যেহেতু আমাদেরকে এই ঘর থেকে বের করতে পারবে। তখন কয়েন চলে যায় নোর দিকে, মানে এই ঘর থেকে ভালো ভূত তাদেরকে বের করতে পারবে না। এইসব দেখে শ্রী এইসবকে ভুয়া মনে করতেছিল, তখন সে তার হাত ছাড়িয়ে দিতে যাচ্ছিল, কিন্তু রাঘব তাকে ছাড়তে নিষেধ করতেছিল। তখন রাঘব ওই ভূতটাকে জিজ্ঞেস করে আমরা কি এই ঘর থেকে বেঁচে ফিরতে পারবো? তখন কয়েন চলে যায় নো
চতুর্দিকে, মানে তারা এই ঘর থেকে বেঁচে ফিরতে পারবে না। আর তখনই ওই উইজা বোর্ডে আগুন লেগে যায়, আর উইজা বোর্ড আগুনে পুড়ে একটা অ্যারো তৈরি হয়ে যায়, আর অ্যারোটা তখন চারিদিকে ঘুরতে শুরু করে। আর তখন শ্রী আর রাঘব বুঝে যায় এই অ্যারোটা যার দিকে থামবে সেই প্রথমে মারা যাবে। তখনই সাজিদ উঠে বসে, কিন্তু সাজিদ তো মারা গেছে। তো সাজিদ উঠে গিয়ে ফ্রিজ থেকে পানি বের করে পানি খেয়ে আবারও শুয়ে পড়ে। তখন শ্রী বলে যে আমরা যেখানে বসেছিলাম আবারও ওই আগের জায়গায় বসি চল, কারণ যেহেতু অ্যারোটা থেমে গেছে তারা এখন বুঝতে পারবে যে আগে কে মারা যাবে। তারা আবারও আগের জায়গায় বসে পড়ে। তো অ্যারোটা ইশারা করে রাঘবের দিকে, মানে রাঘব মারা যাবে। তখনই রাঘব অদ্ভুত রকম শব্দ শুনতে পায়, আর সে তখন দেখতে পায় জন ডিমন্টির আত্মা। রাঘব শ্রীদের বোঝানোর চেষ্টা করে যে এখানে আত্মা চলে এসেছে, কিন্তু রাঘবর কোনো কথাই তারা বুঝতে পারে না এবং ভূতটাকেও তারা দেখতে পায় না। তখন রাঘব একটা কলম দিয়ে টিভিতে লিখে দেয় হি উইল কিল আস, মানে আমাদেরকে সে মেরে ফেলবে। তখনই রাঘবকে অদৃশ্য শক্তি উড়িয়ে নিয়ে ফেলে দেয়, আর তখনই রাঘবকে ওয়াশরুমের ভিতরে ঢুকিয়ে নেয়, আর ওয়াশরুমের দরজা লেগে যায়। তো বাইরে থেকে বিমল আর সেই ওয়াশরুমের দরজা অনেক খোলার চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। আর বাহিরে অনাবরত বৃষ্টি হচ্ছে, মানে পরিবেশটা এখন অনেকটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে। অনেকক্ষণ পরে ওয়াশরুমের দরজা খুলে যায়, আর তারা ভিতরে ঢুকতেই দেখে যে আয়না ভেঙে রয়েছে, বেসিন ভেঙে রয়েছে, যেমনটা বিমলের মৃত্যুর ঘটনা টিভিতে দেখানো হয়েছিল। তখনই তারা দেখতে পায় যে রাঘবের লাশ পড়ে রয়েছে, অনেক ভয়ঙ্কর ভাবে তাকে মারা হয়েছে। তখন তারা ওয়াশরুম থেকে বেরিয়ে চলে আসে, আর বিমল শ্রীকে বলতেছিল যে আমরা সবাই মারা যাব, আমার মৃত্যুর ঘটনা যেভাবে টিভিতে দেখানো হয়েছিল ওইভাবেই রাঘব মারা গেল, মানে আমরা একে একে সবাই মারা যেতে চলেছি এখন। তখনই ঘরের লাইটটা একা একা জ্বলতে নিভতে শুরু করে। তখন বিমল শ্রীকে আয়নার দিকে তাকাতে বলে, আর শ্রী যখন আয়নার দিকে তাকায় সে দেখতে পায় যে তার চোখ ভয়ঙ্কর হয়ে গেছে, মানে এখন মারা যেতে চলেছে শ্রী। শ্রী তখন বিমলকে কিছু বলে, কিন্তু বিমল কোনো কিছু শুনতে পায় না। তখনই শ্রী বিমলকে একটা থাপ্পড় মারে, আর বিমলের মাথা গিয়ে লাগে একটা ওয়ালে। বিমল যখন ফ্লোরের উপরে আস্তে আস্তে পড়ে যাচ্ছিল তখনই বিমলের চোখ ভয়ঙ্কর হয়ে উঠতেছিল, আর এইদিকে শ্রীর চোখ ভালো হয়ে যাচ্ছিল। আর বিমল যখন ফ্লোরের উপরে পড়ে যায় তখনই বিমলের শরীরে কারেন্টের শর্ট লাগে, আর বিমলের শরীরটা একদম আগুন লেগে পুরো ছাই হয়ে যায়। তখন আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, রাঘবকে যখন টেনে ওয়াশরুমে ঢুকানো হয় তখন বিমল অনেক ভয় পেয়ে মাইক্রোওয়েভের সাথে ধাক্কা খায়, আর মাইক্রোওয়েভের উপরে ফোন ছিল, ঝাঁকি খাওয়ার কারণে ওই ফোনটা মাইক্রোওয়েভের ভিতরে গিয়ে পড়ে, আর মাইক্রোওয়েভও তখন চালু হয়ে যায় বিমলের মাথায় বাড়ি খেয়ে। আর মাইক্রোওয়েভের হিটের কারণে ফোনটা ব্লাস্ট হয়ে যায়, আর সাইডে একটা পানির ট্যাঙ্ক ছিল, ব্লাস্টের একটা অংশ এসে পানির ট্যাঙ্কে লাগার পরে পানির ট্যাঙ্ক ফুটো হয়ে যায়, আর ওই পানি গিয়ে পড়ে একটা শর্ট সার্কিট লাইনের উপরে। এই কারণে পুরো পানিটাই শর্ট সার্কিট হয়ে যায়, আর বিমল যখন ফ্লোর উপরে পড়ে যায় ফ্লোরে আগে থেকে শর্ট সার্কিট যুক্ত পানি ছিল, এই কারণে বিমলের শরীরে শর্ট লাগে, আর বিমলের পুরো দেহটাই পুরো ছাই হয়ে যায়। শ্রী বিমলকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু পারে না। শ্রীর ভিতরে যখন আত্মাটা ছিল এই আত্মাটাই কিন্তু বিমলকে মেরেছে। বাহিরের পরিবেশে এখনো ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে, আর ঘরের ভিতরের পরিবেশে ভয়ঙ্কর অবস্থায় রয়েছে একমাত্র শ্রী। তখনই ঘরে থাকা এয়ার কুলারের টেম্পারেচার মাইনাসে চলে যায়, এতটাই মাইনাসে হয়ে যায় যে আস্তে আস্তে ঘরের অনেক কিছুই জ্বলতে শুরু করে। তখন শ্রী দেখতে পায় যে যেখানে তাদের একটা ধর্মীয় জিনিসের মূর্তি রাখা হয়েছে ওইখানটাই শুধু জমছে না, আর শ্রী তখন ওইখানে চলে যায়। আর শ্রী এখানে এসে দেখতে পায় যে এইখানকার কোনো কিছুই জমেনি, আর এইখানে ঠান্ডাও লাগছে না, কিন্তু এইদিকে আবার ঘরের কোনায় কোনায় বরফ জমে গেছে। তখন শ্রী দেখতে পায় যে তার চোখগুলো আয়নাতে সাধারণ দেখাচ্ছে, আর শ্রী যখন বরফের দিকে পা রাখে তখনই তার পা জমে যায়, আবার তার চোখ ভয়ঙ্কর হয়ে ওঠে, মানে সে যতক্ষণ এই ধর্মীয় জায়গায় থাকবে ততক্ষণ সে সুরক্ষিত, কিন্তু বরফের দিকে চলে গেলে তার মৃত্যু অবধারিত। তখনই শ্রী জন ডিমন্টির আত্মাকে দেখতে পায়, কিন্তু জন ডিমন্টির আত্মা শ্রীর কাছে আসতে পারে না। তখন শ্রী অনেক ভয় পেয়ে জানালা ভাঙতে শুরু করে। শ্রী যখন জানালা ভেঙে বেরোতে যায় তখনই সাজিদের আওয়াজ শুনতে পায় পিছন থেকে। সাজিদ শ্রীকে বলে, আমি তো বলেছিলাম যে আমাকে ওই ভূতের বাড়িতে নিয়ে যাস না, তাও কেন নিয়ে গেলি? এখানে না আমার অনেক ভয় করছে, আমাকে নিয়ে যা। শ্রী তখন বরফের দিকে যেতে শুরু করে, আসছে দেখতে পায় যে তার পা জমে যাচ্ছে। তখনই তার ওই জ্যোতিষীর কথা মনে পড়ে, যে জ্যোতিষী তাকে বলেছিল যে সাজিদ তোমাদের বন্ধু অনেক আগেই মারা গেছে। তখন শ্রী বুঝে যায় যে এটা সাজিদ না, সাজিদের ভিতরে আত্মা রয়েছে যে কিনা তাকে বিপদে ফেলতে চলেছে। তখন শ্রী একাই ওই বাড়ি থেকে বেরিয়ে পড়ে, আর ওই বাড়ির জানালা ঝুলতে ঝুলতে সে নিচে নেমে পড়ে, আর সে যখন লাফ দেয় তার পেটে অনেক ব্যথা পায়। আর নেমে শ্রী ওই ভয়ঙ্কর বাড়ির ঘরের দিকে তাকায় যেন সে একটা নতুন জীবন ফিরে পেল। শ্রী তখন পাশে একটা চার দোকানে যায় যেখানে কিছু লোক ছিল। তো শ্রী তাদের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু শ্রীর কথা
কথা তারা কোনো পাত্তাই দেয় না। এবং শ্রী যখন রেগে গিয়ে ওই লোকটাকে থাপ্পড় মারতে যায়, তার থাপ্পড়টা ওই লোকের ভিতর দিয়ে ঢুকে যায় কিন্তু তার শরীরে স্পর্শ করে না। তখন শ্রী আবারও বাড়ির কাছে চলে আসে, আর সে যেখান দিয়ে নেমেছে সেখানটা দেখতেছিল আসলে শ্রী যখন লাফ দিয়েছিল তার পেটের ভিতরে রড ঢুকে গেছিল এবং শ্রীর লাশ ওই রডেই ঝুলতেছে, আর এইদিকে শ্রীর আত্মা এইদিকে ঘুরে বেড়াচ্ছে। আর তখন শ্রী দেখতে পায় যে একটা ট্রাক আসতেছে, আর ওই ট্রাকের ভিতরে সাজিদ রয়েছে, আর সাজিদের গলায় ঝুলছে ওই ভয়ঙ্কর লকেটটা। তখন শ্রী রাঘবের কথা মনে পড়ে, তো রাঘবকে একটা বয়স্ক লোক বলেছিল যে ওই লকেট যদি কেউ নিয়েও যায় তা ওই লকেট ওই ভয়ঙ্কর ভূতের বাড়িতে আবারও চলে যায়, মানে এই ভয়ঙ্কর লকেটটা আবারও তার স্থানে ফিরে যাচ্ছে। তারপরে এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো টুইস্ট গুলো আমি তোমাদেরকে বলি, তো সাজিদ হয়তো বা মারা গেছে ওই যে ভূতের বাড়িতে তাকে একা ছেড়ে দেওয়া হয়েছিল তখনই হয়তো বা সে মারা গেছে, কিন্তু মুভিতে কোনো জায়গায় বলা হয় নাই বা দেখানো হয় নাই যে সাজিদ ওই ভূতুরে বাড়িতেই মারা গেছে। তো এই মুভির কিন্তু চ্যাপ্টার 2 আছে। তো এই যে তোমরা ট্রেলারটা দেখতেছো এটা হলো এই মুভির চ্যাপ্টার 2। তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারো, আমি চেষ্টা করব আবারও তোমাদেরকে সুন্দর করে এই মুভির চ্যাপ্টার 2 উপহার দিতে। তো যাই হোক, আজকের মুভি এক্সপ্লেনটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের একটা লাইক এন্ড সাবস্ক্রাইব আমাকে অনেক বড় মোটিভেট করবে এরকম মুভি এক্সপ্লেন করার জন্য। তো যাই হোক, ওকে এভরিওয়ান, উইল বি ফাইন, ওয়েটিং ফর নেক্সট এক্সপ্লেন।